আমি এর আগেও বলেছি, যারা আমাকে ফোন করেছিল, আমি একই কথা বলবো যে আমি খুব লজ্জিত। এই যে বর্তমান অত্যন্ত আধুনিক সমাজ, যেখানে আমরা খুব সচেতন, সেখানে পুরো সমাজ সচেতন ভাবেই ন্যায়টা চেয়েছিল। আমরা অনেক এক্সপেকটেশন নিয়ে অপেক্ষা করছিলাম যে এত বড় একটা অপরাধ এবং বিভৎসভাবে একজন ডাক্তারকে মেরেছে, এবং মারাটাও এরকম যে এতগুলো ইনজুরি, এতগুলো কাটা, এতগুলো ভাঙা, সমস্ত শরীরটাকে ভেঙে চুরে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে। এবং তিনি একজন লাইফ সেভার। তিনি কোথায় কাজ করতেন? গভর্নমেন্ট প্রোটেক্টেড একটা হসপিটালের মধ্যে, যেখানে তার সিকিউরিটি বা সুরক্ষা অত্যন্ত বেশি হওয়া উচিত ছিল। তিনি বাবা মায়ের একমাত্র সন্তান এবং অনেক স্বপ্ন নিয়ে তিনি তার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং এরকম একটা বিভৎসতায় সমস্ত সমাজ রাস্তায় নেমে এসেছিল। এটা বোধহয় বাংলায় প্রথম যে এই যে রাত দখল বা এই যে লক্ষ লক্ষ মহিলা, মায়েরা, বোনেরা কেঁদে চোখের জল ফেলে রাস্তায় নেমে বিচার চেয়েছিল। এরকম একটা ঘটনা যদি রেয়ার থেকে রেয়ারেস্ট না হয়, তাহলে আমি একজন শিক্ষিত মানুষ প্রশ্ন করব যে হোয়াট দেন ইজ দ্য রেয়ার অফ দ্য রেয়ারেস্ট? এটা একটু প্লিজ আমাকে বলুন, জানান। এটা কি হতে পারে যে একজন মানুষ যে একদম অপরাধী হিসেবে প্রমাণিত এবং বিভৎসভাবে অপরাধ করেছে, সেই মানুষটা আজকে যাবজ্জীবন পাবে এবং তার বাবা মাকে টাকা অফার করা হবে? যিনি মারা গেছেন তার বাবা মাকে টাকা অফার করা হবে? এটা আমি শুনিনি। মানে এই প্রথম শুনলাম সভ্য যুগে মধ্যযুগের বর্বরতার একেবারে চরম নিদর্শন। এটা আমি মনে করি এবং আমি খুব লজ্জিত মনে করছি নিজেকে যে আমি এই সময়টা, এই যুগে, এই শতাব্দীতে আমি জন্মেছি। মানে একটা প্রশ্ন করব, আপনি নিজে পুলিশ সার্ভিসের একদম সর্বোচ্চ স্তর ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের সাথে যুক্ত ছিলেন, সেখান থেকে এই যে সিবিআই এর কি কোথাও গিয়ে এই যে সিবিআই কি তাহলে এটা বিরলতম ঘটনা প্রমাণ করতে পারলো না? সিবিআই এর সেই সেই প্রমাণ কি সিবিআই দিতে পারলো না? দেখুন, আমি এই কথা বলতে গিয়ে একটু অন্যদিকে যাব। সেটা হচ্ছে যে অপরাধের লেভেলটা ধরে নিয়ে কিছু কিছু জিনিস করতে হয়। যেমন কলকাতা পুলিশ একজনকে ধরে বলে দিল যে এ হচ্ছে অপরাধী, সেই পার্টটুকুর পরে সিবিআই সন্দীপ ঘোষ এবং লোকাল ওসিকে অ্যারেস্ট করলো। নিশ্চয়ই কিছু পেয়েছে, তবে তো অ্যারেস্ট করলো। সে পেয়েছে কি? হয়তো এভিডেন্স ট্যাম্পারিং এর প্রমাণ পেয়েছে, বা এভিডেন্স ডিস্ট্রাকশনের প্রমাণ পেয়েছে, বা এফআইআর দেরি করে রেজিস্ট্রেশন করা হয়েছে তার প্রমাণ পেয়েছে, বা হয়তো এই কেসটাকে ওরা নষ্ট করতে চেয়েছিল তার কিছু প্রমাণ পেয়েছে। আর আপনারা জানেন যে বাবা মা নিজেরাই বলেছেন যে আমরা মেয়ের মুখ দেখতেই পাইনি, ঘন্টার পর ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়েছিল। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে যখন দুজন অপরাধীকে ধরা হলো, তখন তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট সময় মতো দেওয়া হলো না। কেন তাদের ডিফল্ট বেইল হয়ে গেল? এই প্রশ্ন তো সিবিআই কে জবাব দিতে হবে। সিবিআই তো বলতে পারবে না যে আমরা এই প্রশ্নের জবাব দেবো না, তাদের দিতে হবে, কারণ তারা দে আর দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি। এবং তারপরে সিবিআই এর তরফ থেকে কোর্টে বলা হলো যে সঞ্জয় রায় হচ্ছে একমাত্র অপরাধী এখানে। তাই যদি হয়, তার অপরাধ যদি প্রমাণিত হয়ে থাকে, ডিএনএ যদি মিলে গিয়ে থাকে, এবং আপনারা জানেন যে ডিএনএ টেস্ট অফ বার্থ টেস্ট, এই টেস্টের পরে তাকে কেন হঠাৎ এইরকম একটা সাজা দেওয়া হলো? কেন তাকে ফাঁসিটা দেওয়া হলো না? এটা তো পুরো সমাজ জিজ্ঞেস করছে, ভারতবর্ষ জিজ্ঞেস করছে, বাংলা জিজ্ঞেস করছে, এবং দেশ বিদেশ থেকে জিজ্ঞেস করছে যে কি হলো, কেন এই মানে সাজা কমিয়ে দেওয়া হলো, এবং কেন টাকার প্রশ্ন এখানে কোত্থেকে এলো? আমি তো এটা বুঝতে পারলাম না। বাবা মা তো কোনোদিন টাকা চায় না সন্তানের মৃত্যুর জন্য, এবং এরকম বাবা মা যার জন্য পুরো সমাজ, পুরো দেশ এবং পুরো সমস্ত বিশ্ব এক জায়গায় দাঁড়িয়ে গেছে, বলছে আমরা ন্যায় বিচার চাইছি, এরকম একটা ফ্যামিলিকে হঠাৎ টাকার অফার করা এবং সাজাটাকে এই ধরনের একটা সাজা দেওয়া, যে সমাজ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, এটা কেন হলো বলুন? ম্যাম, আপনার মতে কি তাদের সাজা কমিয়ে দেওয়া হলো? সাজাটা কমিয়ে শুধু দেওয়া হলো না, এই সাজাটা একটা প্রেসিডেন্ট কেস হয়ে থাকতে পারত। তার কারণ এই প্রথম এরকম বিভৎসতার সঙ্গে একটা সরকারি হসপিটালের মধ্যে এই ধরনের ধর্ষণ এবং এই ধরনের খুন,
এটার একটা উপযুক্ত শাস্তি ছিল ফাঁসি। এটা পুরো সমাজ চেয়েছিল, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা নারী সমাজের চেয়েছিল। এবং এই সমাজ হচ্ছে, আমি প্রথমেই বলেছি, অত্যন্ত আধুনিক সমাজ, যেখানে মেয়েদের মায়েদের বাইরে যেতে হয়, কাজ করতে হয়, ওয়ার্কিং ওয়েমেন হিসেবে কাজ করতে হয়। সুতরাং তাদের ওভারঅল সুরক্ষার প্রশ্নটাও এই ন্যায় বিচারের সঙ্গে যুক্ত ছিল। আজকে এই ধরনের বিচার যদি হয়, যে দেখা যায় যে ফাঁসি হলো না, এবং সব থেকে বড় কথা বিচারকের যে বক্তব্য, যে উনি মনে করেন না যে এটা বিরলতম ঘটনা, এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট উনি মনে করেন না, এটা তো আমাদের মনে প্রশ্ন আসছে, তাহলে কোনটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট? কি হলে বিচার ব্যবস্থা উঠে দাঁড়াবে এবং মনে করবে যে না, সব থেকে কঠিন শাস্তি দিয়ে এই অপরাধটাকে বন্ধ করতে হবে? এটা তো আমাদের একটা প্রশ্ন মনে এসেছে। এবং আরেকটা কথা হচ্ছে যে সব ধরনের তদন্তকারী এজেন্সি ব্যবহার করেছিলেন কিনা, এটাও আমার কাছে এজ আ পুলিশ অফিসার খুব বড় প্রশ্ন। তার কারণ এই ধরনের অপরাধী এবং আরো যারা যারা এই কেসে ধরুন অ্যারেস্ট হয়েছিল, সবাইকে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল কিনা তাদের অপরাধটাকে সামনে আনার জন্য, না কোনো কোনো জায়গায় হালকা দেওয়া হয়েছে, অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে, এটা আমার মনে একটা বড় প্রশ্ন। একটা টেস্ট যার নাম নার্কো অ্যানালিসিস, আপনারা হয়তো জানেন, যেখানে একটা ট্রুথ সেরাম ঢুকিয়ে দেওয়া হয় ইনজেকশন দিয়ে, এবং অপরাধীরা তখন এমনি বলে ফেলে, তারা সত্যি কথা বলে ফেলে যে তারা কি কি করেছে। তাদের এটাকে আরেক ভাষায় বলা হয় ব্রেইন ম্যাপিং। এই টেস্টের জন্য আদালতে কোনো প্রেয়ার সিবিআই দিয়েছিল কিনা, এটাও আমার প্রশ্ন। তার কারণ যে অপরাধীরা যারা আজকে ডিফল্ট বেইলে বাইরে বেরিয়ে গেল, এবং একজন মেইন অপরাধী যার ডিএনএ টেস্টে প্রমাণিত হওয়ার পরেও তার ফাঁসি হলো না, এর থেকে বিচার ব্যবস্থার ওপরে আমাদের যে ভরসা বা আমাদের যে একটা সুচিন্তিত মতামত যেটা হওয়া উচিত ছিল, এটা আমরা বড় আঘাত পেয়েছি। ঠিক আছে, খুব আঘাত পেয়েছি। ম্যাম, আমি একটা প্রশ্ন করবো, টু বি স্পেসিফিক। আপনি নিজেও এই দিকটা আলোকপাত করলেন যে নির্যাতিতার মা তিনি বারংবার বলেছেন, আমাদের ক্যামেরার সামনে বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে তিনি বারংবার বলেছেন একটাই কথা, যে আমার মেয়ের সাথে ওই দিন রাত্রিবেলা যারা ডিনার করেছিল, ডক্টর অর্ক সেন যিনি খাবার অর্ডার করেছিলেন ফুড ডেলিভারি অ্যাপ থেকে, স্পেসিফিক ভাবে তিনি উল্লেখ করে দিয়েছেন, তারা যে 54টা প্রশ্ন রেখেছেন, যে সেই ফুড ডেলিভারি অ্যাপের যারা লোকজন তাদেরকে প্রশ্ন কেন করা হলো না, কেন জিজ্ঞাসাবাদ করা হলো না, সেই নির্যাতিতার সাথে সেদিনকে রাতে থাকা তার 4জন সহপাঠীদের, এগুলো এই যে জিজ্ঞাসাবাদ না করা, এবং পরবর্তীতে আমরা দেখলাম সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি যাদেরকে এই এই দুর্নীতি মামলার সাথে সাথে এই মামলাতে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু চার্জশিট জমা দিতে না পারায় পরবর্তীকালে তারা জামিন পেয়ে যান। কোথাও গিয়ে কি পুলিশ আধিকারিকদের একটা গাফিলতি তাকেই চিহ্নিত করে? আমি তো নিশ্চয়ই বলবো গাফিলতি হয়েছে। সেটা তো যে যে গাফিলতি যে যে জায়গায় হয়েছে, আমি তো বললাম যে এই বাংলা অত্যন্ত উন্নত বাংলা। এখানে সবাই ভীষণ কি বলবো বুদ্ধিদীপ্ত, এবং সবাই সবকিছু খবর রাখে, সবাই সবকিছু জানে। এই বাংলার মানুষকে কিন্তু ধোঁকা দেওয়া তো সোজা না। প্রথম অবস্থায় মৃতদেহ দেখতে না দেওয়া বাবা মাকে, তারপর এফআইআর দেরি করে করা, তারপর ধরুন যে হাসপাতালে মারা গেছে সেই হাসপাতালেই পোস্টমর্টেম করা ওই ডাক্তারদের দিয়ে যারা সন্দেহের ভুক্তর মধ্যে রয়েছেন, এবং তারপর সবকিছু আপনারা জানেন, এভিডেন্স ট্যাম্পারিং, এভিডেন্স ডিস্ট্রাকশন, এবং তারপরে সিবিআই এর কেসটা হাতে নেওয়ার পরে সিবিআই এর তো উচিত ছিল যে সমস্ত যারা সন্দেহের মধ্যে রয়েছে, এখন ধরুন সিবিআই সন্দেহ করছে না, কিন্তু যিনি মারা গেছেন তার বাবা মা যদি কোনো প্রশ্ন তোলেন, তাহলে সেই প্রশ্নগুলো তো শুধু বাবা মায়ের প্রশ্ন নয়, সেই প্রশ্নগুলো সমাজের অধিকাংশ লোকের, শিক্ষিত মানুষের প্রশ্ন। তো এই ডাক্তারদের লাই ডিটেক্টর টেস্ট করা, বা ধরুন সঞ্জয় রায়ের জন্য বা সন্দীপ ঘোষের জন্য নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য কোর্টে প্রেয়ার দেওয়া, CBI exhausted all weapons and all avenues for just and proper investigation of this case? এইটা একটা প্রশ্ন আমাদের সবার মনে আছে। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে বিচার ব্যবস্থার যে পিলার গুলো, যেমন ধরুন পুলিশ, তারপর সিবিআই, তারপর প্রসিকিউটর এবং তারপর জাজ, এই সবাই হ্যাজ টু বি ইকুয়ালি সেনসিটিভ টু সাচ আ violent case of offense against
এ ট্যালেন্টেড এন্ড মেরিটোরিয়াস ইয়াং লাইফ, এইখানে সেই সেনসিটিভিটির অভাব আমরা দেখতে পাচ্ছি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সিস্টেমে কিন্তু ইনসেনসিটিভ, ভেরি ইনসেনসিটিভ। আজকেই কি তাহলে অভয়া মামলার সবকিছু শেষ হয়ে গেল? এরপর কি সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে সিবিআই? আপনার কি মনে হয়? দেখুন, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট সবসময় দিতে পারে এবং সেটার জায়গা তারা রেখেছে, এটা আমি জানি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আজকের দিনটা কিন্তু একটা ঐতিহাসিক দিন। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। এই যে জিনিসটা আজকে হলো, এটা তো ইতিহাসে অন্তর্ভুক্ত হয়ে গেল যে একজন মারাত্মক রকমের ধর্ষণকারী এবং খুনি তিনি ফাঁসির মানে হাড়ি কাঠ থেকে একটু সরে গিয়ে লাইফ সেভিং একটা জাজমেন্ট পেলেন। এটা তো ইতিহাসে অন্তর্ভুক্ত হলো। সমাজ কিন্তু ক্ষমা করবে না। আমি মনে করি জনগণের আদালত সব থেকে বড় আদালত। সমাজ কিন্তু আবার রাস্তায় নামবে এবং বাধ্য করবে। আমরা নিজেরা চাইছি যে স্টেট অ্যাপিল করুক, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে এই কেস আমরা জানি যে সুপ্রিম কোর্টে যাবে।